পরীক্ষার খাতায় তোমাদের যদি এই কোশ্চেনটা আসে তখন তুমি কি পদ্ধতির মাধ্যমে সমাধান করবে অতি সহজে, বা কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে এই কোশ্চেনটার অ্যান্সার খুব সহজে তোমরা দিতে পারবে। কোশ্চেনটা বলেছে থোরিয়াম 234/90 থেকে পরিবর্তন করতে হবে পিবি 206/82-তে পরিবর্তনের সময় কয়টি আলফা কণা এবং কয়টি বিটা কণা নির্গত হয়েছে। এই কোশ্চেনটা দুভাবে পড়ে, কোনো একটা তেজস্ক্রিয় মৌল দিয়ে দেয়, সেখান থেকে বলে কয়েকটা আলফা কণা, কয়েকটা বিটা কণা, কয়েকটা গামা কণা বার করো, এবং শেষ মুহূর্তে তার পরমাণু ক্রমাঙ্ক বা ভর সংখ্যা জানতে বলে। আর এই কোশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে দিয়েছে, বলছে এখান থেকে এই পরিবর্তন হওয়ার সময় কতগুলো আলফা কণা এবং কতগুলো বিটা কণা বেরিয়েছে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। চলো এই কোশ্চেনটা আমরা অতি সহজে করব। এই কোশ্চেনটা করার আগে সবাইকে ওয়েলকাম, স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমি শুভাশিস তোমাদের মাধ্যমিক 2024-এর যাবতীয় টেস্ট পেপার এবং ভৌত বিজ্ঞানের যা সমস্যার সমাধানগুলো নিয়ে তোমাদের এই সেশনগুলো আলোচনা করছি। এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো, এবং যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো ইউরেনিয়াম আমাদের থোরিয়াম 234/90 থেকে পরিবর্তন করতে হবে পিবি লেট 206/82। বলছে এই পরিবর্তনে কয়টি আলফা কণা এবং কয়টি বিটা কণা নির্গত হয়েছে সেইটা আমাকে নির্ণয় করতে হবে। ক্লিয়ার? এবার দেখো এই কোশ্চেনটা করার আগে ভালো করে বুঝে নাও, না হলে তুমি এই কোশ্চেনের অ্যান্সার তুমি বার করতে পারবে না, বা এইরকম টাইপের কোশ্চেন পড়লে তোমার কাছে কঠিন হবে। এই কোশ্চেনগুলো একদম ইজি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো এই তত্ত্বটি, কোনো মৌল থেকে আলফা কণা বেরোলে তার ভর সংখ্যা 4 কমে যায় বা হ্রাস পায়, আর এবং তার সঙ্গে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 2 কমে বা 2 হ্রাস পায়। এটা তোমরা সবাই জানো। কি কণা বেরোলে? আলফা কণা বেরোলে এরকম ঘটনা হয়। দেখো বিটা কণা বেরোলে কি পরিবর্তন হয়? ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় কি? তোমরা সবাই জানো ভর সংখ্যার পরিবর্তন হয় না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়। ঠিক আছে? আর গামা কণা বেরোলে কোনো রূপ পরিবর্তন হয় না। এই ঘটনা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে দেখো আলফা কণার ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং বা পারমাণবিক সংখ্যার পরিবর্তন হচ্ছে, এবং বিটা কণার ক্ষেত্রেও একই পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই নিচেরটার ক্ষেত্রে এটাই তো আমরা প্রোটন সংখ্যা ধরি। এই প্রোটন সংখ্যা আলফার ফলেও পরিবর্তন হয়, বিটার ফলেও পরিবর্তন হয়। ঠিক আছে? তাহলে তোমরা যদি এই নিচেরটা ধরে এই কোশ্চেনটা করতে চাও তাহলে কোনো মতে করতে পারবে না। ঠিক আছে? তাহলে কোনটা দেখতে হবে? দেখো আলফা কণা বেরোলে ভর সংখ্যার পরিবর্তন হয়, কিন্তু বিটা কণা বেরোলে ভর সংখ্যার কোনো রূপ পরিবর্তন হয় না। তাহলে আমরা ওপরটা নিয়ে তুলনা করব, যেখান থেকে আমরা আলফা কণার মান নির্ণয় করতে পারবো। ক্লিয়ার করতে পারলাম আশা করি? কেন করলাম না, নিচেরটা নিয়ে কেন তুলনা করব না? কারণ আলফা এবং বিটা কণা নির্গমনের সময় দুটোর ক্ষেত্রেই আমাদের ভর সংখ্যায় পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয়, কিন্তু ভর সংখ্যা শুধুমাত্র আলফা কণার ক্ষেত্রে পরিবর্তন হয়। ক্লিয়ার করতে পারলাম? এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার? চলো আমরা কোশ্চেনটা কীভাবে করব দেখো। তাহলে আমরা জানলাম কি আলফা কণা বেরোলে শুধুমাত্র ভর সংখ্যার পরিবর্তন হয়, হ্যাঁ কি না? দেখো এখান থেকে ভর সংখ্যা কত ছিল? 234।
কত হয়েছে 206। তাহলে পরিবর্তন হয়েছে কত, তাহলে ভর সংখ্যার পরিবর্তন, ভর সংখ্যার পরিবর্তন সমান কি আলফা কোণা, তাই তো আলফা কোণা। ভর সংখ্যা পরিবর্তন কত হয়েছে 234 থেকে কত হয়েছে 206, তাহলে কি হয়েছে 28টি, 28-এর পরিবর্তন হয়েছে তো, হ্যাঁ কি না। একটা আলফা কোণার জন্য কত ভর সংখ্যা পরিবর্তন হয় 4, তাই তো, হ্যাঁ কি না। তাহলে লেখো 4 ভর সংখ্যা হ্রাস পায় একটি আলফা কণা নির্গমনে। এরকম করে লিখতে হবে, না হলে ওরকম ডাইরেক্ট লিখে দিলে অ্যান্সার তোমার পাবে না বা নাম্বার তোমাকে দেবে না, ঠিক আছে। তাহলে একটা ভর সংখ্যা পরিবর্তন হয় কত 1/4, কটা পরিবর্তন হয়েছে 28টি, 1/4 ইন্টু 28, তাহলে 7টি আলফা কণা নির্গমন হয়। ক্লিয়ার হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে কটা আলফা কণা বেরিয়েছে 7টি, তাহলে এখান থেকে কটা 7টা আলফা কণা গায়েব হলো, হয়েছে। এবার 7টা আলফা কণা নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা হ্রাস পায় 7 × 2, কারণ একটার জন্য কটা হয় 2টো, তাহলে 14 হয়েছে। তাহলে 90 থেকে 14 বিয়োগ করো, ঠিক আছে। তাহলে 90 - 14 হচ্ছে কত 76, হয়েছে। তাহলে 76, তাহলে নতুন যে মৌলটা হওয়ার কথা ছিল কত 76, ঠিক আছে। তাহলে এই 76-এর পরে আমরা জানি শুধুমাত্র কণা নির্গমনের সময় শুধুমাত্র পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয়, হ্যাঁ কি না। তাহলে 76 থেকে 82 হয়েছে, তাহলে কয়টা আলফা কণা, হ্যাঁ কি না, কটা আলফা কণা। তাহলে এখানে থেকে এইটাকে পরিবর্তন করছি, তাহলে এটাকে কি করছি, তাহলে আমি ধরলাম এক্স কণা হয়েছে যার ভর সংখ্যা 206 আর কত 76, সেখান থেকে হয়েছে কত 206 পিবি আর 82, তাই তো। তাহলে এটাকে এখান থেকে কটা বিটা কণা বেরোচ্ছে, তাহলে একটা বিটা কণার জন্য একটাই ভর সংখ্যা পরিবর্তন হয়, তাই তো। তাহলে এখানে পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন কত 82 - 76, 6টি, ঠিক আছে, 6টি হয়েছে। একটি বিটা কণা নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়, 6টির জন্য পাবে কটা 6 বৃদ্ধি পাবে, 6টির জন্য 6 বৃদ্ধি পায়, অর্থাৎ এখান থেকে 7টা আলফা কণা 6টি বিটা কণা নির্গমন হয়েছে। ক্লিয়ার হলো ব্যাপারটা। এইভাবেই তোমাকে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে, না হলে তোমার সঠিক অ্যান্সার তোমরা করতে পারবে না। তুমি নর্মালি যদি কেউ জেনে রাখে এই ব্যাপারটা, তাহলে সে ডাইরেক্ট 7টা আলফা কণা 6টা বিটা কণা বসিয়ে দেবে, কিন্তু সেখানে তোমাকে 3 3 দেবে না, কারণ এখানে তোমাকে দেখাতে হবে তুমি কি লজিক অনুযায়ী এই কোশ্চেনটা করেছো। তাহলে তোমাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে ব্যাপারটাকে পরীক্ষককে বোঝাতে হবে, তাহলে তার কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে,
তিনি নিশ্চয়ই জানেন, কিন্তু তোমাদের কাজ হবে কি সুন্দর করে গুছিয়ে বলা, যার পরিপ্রেক্ষিতে তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা বলেছ। তাহলে 7টা আলফা কণা এবং 6টা বিটা কণা বেরোবে। এবার যারা জানো না তাদের কাছে হয়তো তোমরা আলফা কণা বিটা কণা নির্গমনের সময় কি পরিবর্তন হয় সবাই জানো, কিন্তু যখনই এইরকম ঘুরিয়ে কোশ্চেন দেবে তখনই মনে রাখবে কখনোই পরমাণু ক্রমাঙ্ক দিয়ে প্রথমে তুলনা করব না। কারণ কি, আলফা কণা এবং বিটা কণা নির্গমনের সময় দুটোর ক্ষেত্রেই পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয়। তাহলে দুটোর ক্ষেত্রে পরিবর্তন হয়, তাহলে বুঝতে পারবো না কোনটা পরিবর্তন হচ্ছে। তার জন্য আমরা কি করছি, আলফা কণা বেরোলে যেহেতু ভর সংখ্যার পরিবর্তন হয়, কিন্তু বিটা কণা বেরোলে ভর সংখ্যার পরিবর্তন না হওয়ার জন্য আমরা এই উপরটা নিয়ে অর্থাৎ ভর সংখ্যা নিয়ে প্রথমে তুলনা করব। তাহলে তুমি আলফা কণা পেয়ে যাবে। আলফা কণা নির্গমনের পরে যে মৌলটা বেরোবে তার তুমি পরমাণু ক্রমাঙ্ক পাবে, সেখান থেকে তুমি বিটা কণা বার করে নেবে। তাহলে এখান থেকে ইজিতে হয়ে যাবে তোমার ব্যাপারটা, মুখে মুখে হয়ে গেল। ঠিক আছে, কিন্তু তোমাকে সাজিয়ে লিখতে হবে 3 নাম্বার পাওয়ার জন্য। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, চলো এই কোশ্চেনটা আর একভাবে বলে 6টা বিটা কণা বা 5টা আলফা কণা বেরোলে কি পরিবর্তন হয় সেই কোশ্চেনটা আমরা করে নিই। সেটা তো একদম সোজা, এটা যদি শিখে গেছো সেটা তো কোনো ব্যাপারই না। চলো আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। চলো ফটাফট চলো, এই যে সবচেয়ে সোজা কোশ্চেনটা দেখো, আমি একটা ধরলাম ইউরেনিয়াম 23892, বললাম এখান থেকে 6টি আলফা কণা এবং 3টি বিটা কণা নির্গমনের পর উৎপন্ন মৌলটির প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক ঠিক আছে, ক্রমাঙ্ক কি হবে, এই 4টে কোশ্চেন বলে সবগুলোই আমি লিখে দিলাম। ঠিক আছে, অনেক সময় ইলেকট্রন সংখ্যাও বলে, ইলেকট্রন সংখ্যাও বলে দেয়। ঠিক আছে, এই 5টা। ঠিক আছে, দেখো আলফা কণা বেরোলে কি পরিবর্তন হয়, ভর সংখ্যার 4 কমে যায় এবং পরমাণু ক্রমাঙ্ক 2 কমে। ঠিক আছে, 6টা আলফা কণা, তাহলে ভর সংখ্যার হ্রাস পাবে। কার জন্য? আলফা কণার জন্য। কত হ্রাস পাবে? 6 × 4, 4 কমবে, তার 6 4 24। কারণ কি, দুটো প্রোটন এবং দুটো নিউট্রন বেরিয়ে যায়। ঠিক আছে, আলফা কণার জন্য। তাই তো আমরা জানি, কারণ ভর সংখ্যা মানে কি, প্রোটন আর নিউট্রনের যোগফলকে আমরা কি বলি? ভর সংখ্যা। হ্যাঁ কি না? যেখানে 4 হচ্ছে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন বেরিয়ে যায়। স্যার 4টে কেন, এখানে 2 2 কেন? তাহলে 2 + 2 হলে তো 4 হয়, 3 + 1 হলেও 4 হয়, 4 + 0 হলেও তো 4 হয়। স্যার কেন আপনি 2 + 2 বললেন? কারণ কি, এখানে দেখো ভর সংখ্যারও 2 পরিবর্তন হয়, অর্থাৎ প্রোটন সংখ্যা 2 কমে যায়। আর প্রোটন আর নিউট্রন যোগফল করে আমরা কি করি? ভর সংখ্যা করি। তাহলে নিচে 2 কমছে আর উপরে 2 + 2 কমলেই তো 4 হবে। তার জন্য আমরা বলছি 2 + 2, অর্থাৎ দুটো প্রোটন এবং দুটো নিউট্রন বেরোয়। ক্লিয়ার করতে পারলাম? তাহলে ভর সংখ্যা কত কমবে? 24 কমবে। আর পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা কি পরিবর্তন হবে? কটা বেরিয়েছে? 6টা, তাহলে 6 × 2, তাহলে 12 পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে করো, ইউরেনিয়াম 23892, 6টি আলফা কণা, তাহলে উপরে কত কমবে? 24 কমবে। তো তাহলে হলো কত? 4 214। এই একটা মৌল ধরে নিলাম, তুমি XY Z যা ধরতে পারো। আর নিচে কত কমবে? 12। তাহলে 92 থেকে 12 বাদ দিলে হচ্ছে কত? 80। আচ্ছা, এটা গেল কি 6টা আলফা কণা পরিবর্তনের ফলে হলো। এবার দেখো কটা বিটা কণা বেরিয়েছে? 3টে বিটা কণা। বিটা কণা বেরোলে কি হয়? ভর সংখ্যা কোনো রূপ পরিবর্তন হয় না। তাহলে আমি একটা ধরলাম মৌল X, তাহলে ভর সংখ্যা কত হলো? 114।
ছিল তাই ছিল, কারণ ভর সংখ্যা কোনোরূপ পরিবর্তন হয় না। আর বিটা কোণা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়, কত? একটার জন্য একটা বৃদ্ধি, তিনটের জন্য তিনটে বৃদ্ধি, তাহলে 80 + 3 তাহলে কত হবে? 83। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখান থেকে আমাকে এইগুলো ফিল আপ করতে হবে। দেখো প্রথমে দেখো 83, প্রোটন সংখ্যা কত? নিচেরটাকে আমরা বলি প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা কত? 83, ইলেকট্রন সংখ্যাও 83, ঠিক আছে। আর প্রোটন সংখ্যাকে আমরা বলি কি? পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, তাহলে এটাও কত? 83। ভর সংখ্যা কত? দেখো 214, উপরটাকে আমরা কি বলি? ভর সংখ্যা হয়েছে। এবার নিউটন সংখ্যা বার করার জন্য আমরা কি করি? উপরের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই। কারণ কি? উপরে কি আছে? p + n আছে, আর নিচে আছে কি? n, তাহলে p + n থেকে n বাদ দিলেই তো আমরা কি পাবো? p পাবো। তার জন্য উপর থেকে নিচেরটা আমরা বিয়োগ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে। তাহলে 214 - 83 হচ্ছে কত? 1 আর 13, 131। তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 131। ক্লিয়ার? আশা করবো কোনোরও অসুবিধা নেই। এইভাবে সুন্দর করে লিখলাম, সুন্দর করেই এইভাবে বার করে লেখার পর সুন্দর করে লিখবে। একদম ইজি কোশ্চেন, কোনোরূপ যাতে ভুল না হয়, ঠিক আছে। মাধ্যমিকে এরকম কোশ্চেন পড়লে একদম উড়িয়ে চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো, নিউক্লিয় বিভাজন কি? এই বিক্রিয়ার একটা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজনকে মানব কল্যাণ হিসাবে মানে ব্যবহার করা হয়, এরকম একটি উদাহরণ দাও, ঠিক আছে। নিউক্লিয় বিভাজন কি ব্যাপারটা আগে বলি, তারপরে তোমরা তারপরে কি লিখতে হবে বলছি। নিউক্লিয় বিভাজন কি? বিভাজন কথার অর্থ ভেঙে দেওয়া। কোনো ভারী মৌলের নিউক্লিয়াসে যদি একটা হালকা মৌলের নিউক্লিয়াস দ্বারা আঘাত করি, নিউক্লিয়াসটি সমান ভরের বা সামান্য ভরের পার্থক্যের দুটো নিউক্লিয়াসে ভেঙে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ শক্তির উৎপন্ন হয়। এই সমান ভরের বা প্রায় সমান ভরের দুটো নিউক্লিয়াসে ভেঙে যাওয়ার ঘটনাকে আমরা বলি নিউক্লিয় বিভাজন। কারণ একটা ভারী মৌলের নিউক্লিয়াসটা সমান বা প্রায় সমান ভরের দুটো নিউক্লিয়াসে ভেঙে যাচ্ছে। এই ভেঙে যাওয়ার ঘটনাকে আমরা বলি কি? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। স্যার ভাঙবো কেন? এর ভাঙার কারণ হচ্ছে কি? এর ভাঙার মেন কারণ হচ্ছে আমরা দুটো মৌলের নিউক্লিয়াসে তো সমান দুটো মৌলের বা প্রায় সমান দুটো মৌলের নিউক্লিয়াস তো ভাঙলাম, কিন্তু এই ভাঙার ফলে একটা শক্তি উৎপন্ন হয় যা প্রচুর পরিমাণ, যার পরিমাণ অনেকটা বেশি। আর এই পরিমাণ শক্তিকে কাজে লাগিয়ে আমরা তাপবিদ্যুৎ বা বিভিন্ন কাজে আমরা এই শক্তিটাকে ব্যবহার করতে পারি। তাহলে এই বিক্রিয়া, এই নিউক্লিয়াস ভাঙার একটাই উদ্দেশ্য কি? কোনো মৌল থেকে শক্তিকে আমাদের কাজে লাগানো। এই শক্তিকে কাজে লাগানোর জন্য আমরা নিউক্লিয় বিভাজন করি। চলো তাহলে কি বললাম? যেটাই বললাম সেটাই লিখব। তাহলে নিউক্লিয় বিভাজন বলে পয়েন্ট দেবে। নিউক্লিয় বিভাজন কি লিখবে? কোনো নিউট্রন দ্বারা আঘাতের ফলে মৌলটি দুটি মাঝারি মাপের দুটি নিউক্লিয়াসে ভেঙে যাওয়ার ঘটনাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে কোনো একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে আমরা নিউটন দ্বারা আঘাত করব এবং সমান বা প্রায় সমান দুটো ভরের নিউক্লিয়াসে আমরা ভাঙব। কারণ কেন ভাঙব? ওখান থেকে যে শক্তি উৎপন্ন হবে সেটাকে কাজে লাগানোর জন্য, ঠিক আছে। আর এই বিক্রিয়াটাকেই বা এই ঘটনাকে আমরা বলি কি? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। চলো আমরা একটা নিউক্লিয় বিভাজনের উদাহরণ দিতে হবে। তাহলে আমরা নিচ্ছি কি? ইউরেনিয়াম 235-92 কি করছি? নিউটন দ্বারা আঘাত করছি। নিউটনের সংকেত N10। আঘাত করলে কি হয়?
বেরিয়াম এবং আমাদের ক্রিপ্টনে ভাঙে, বেরিয়াম এবং ক্রিপ্টনে ভাঙে, যেখানে বেরিয়ামের ভর সংখ্যা 141 আর ক্রিপ্টনের হচ্ছে 92 এবং এদের পরমাণু ক্রমাঙ্ক 56, এর 36 হয়েছে। এবং এই ভাঙার ফলে এখান থেকে 3টি নিউট্রন উৎপন্ন হয় এবং সেখান থেকে শক্তি উৎপন্ন হয় প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, মেগা ইলেকট্রন ভোল্ট প্রায় প্রচুর পরিমাণ শক্তির উৎপন্ন হয়। ঠিক আছে, আর এই শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে আমরা বলি কি, এই বিক্রিয়াটাকে আমরা বলি কি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। দেখো এই মৌলটা একটা ভারী মৌল ছিল, ঠিক আছে, আর এটাকে আমরা তেজস্ক্রিয় মৌল বলি। তেজস্ক্রিয় মৌল কাকে বলা হয়? কোনো মৌলের নিউট্রন সংখ্যার পার্থক্য, অর্থাৎ কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক এবং নিউট্রন সংখ্যার পার্থক্য যখন 1.5 গুণের বেশি হয়ে যায় তখনই মৌলটা তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। তেজস্ক্রিয় কথার অর্থ কি? ওই মৌলটা নিজে থেকেই অন্য কোনো মৌলে রূপান্তরিত হয়, আর এই রূপান্তরকরণের সময় অনেক পরিমাণ মৌলটা ভেঙে যায় এবং ওই মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আর যে সমস্ত মৌলগুলো এগুলো করে তাদেরকে আমরা বলি কি তেজস্ক্রিয় মৌল। ক্লিয়ার করতে পারলাম? আর এইটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয় বিক্রিয়া। দেখো এখানে 92 পরমাণু ক্রমাঙ্ক ছিল, 56 36 যোগ করে 92 হচ্ছে, প্রায় সমান মাপে দুটো মৌলে আমাদের ভেঙে গেছে। এই ভাঙাত কোনো গুরুত্বপূর্ণ নেই, গুরুত্বপূর্ণ এখানেই যেখানে 3টি নিউট্রন উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হয়। এই 3টে নিউট্রন আবার কোনো মৌলে আবার ভাঙতে লাগে, পরপর অ্যাটাক করতে করতে এখানে চেন রিয়াকশান উৎপন্ন হয় বা চেন রিয়াকশান তৈরি হয়। অর্থাৎ কোনো মৌলকে ভাঙলাম, সেখান থেকে 3টে নিউট্রন উৎপন্ন হলো, ধরো আমি ধরলাম এটা একটা, এটা দুটো, 3টে, আবার এই চেন রিয়াকশানের ফলে এখান থেকে আবার কি উৎপন্ন হবে? 3টে নিউট্রন, এটাও 3টে নিউট্রন, এখান থেকেও 3টে নিউট্রন হলো, আবার এখান থেকে 3টে, আবার এখান থেকে 3টে, আবার এখান থেকে 3টে, এখান থেকে 3টে, এখান থেকে 3টে, এরকম করে বাড়তেই থাকবে। অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন বিক্রিয়া কন্টিনিউয়াসলি চলতে থাকে। এই জন্য এই বিক্রিয়াগুলো খুব ভয়ঙ্কর হয়। ঠিক আছে, আর যখনই এটাকে নিয়ন্ত্রণ করা যায় তখনই এটার মানব কল্যাণে কাজে লাগে। আর সেই মানব কল্যাণ হিসেবে আমরা কাজে লাগাই কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মানব কল্যাণে আমরা ব্যবহার করি। তাহলে তোমার থার্ড কোশ্চেনের উত্তর তোমাদের কাছে কমপ্লিট। মানব কল্যাণ হিসেবে আমরা কি করি? পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা এই নিউক্লিয় বিভাজন করি। সেখানে কি করা হয়? এই 3টে নিউট্রনের মধ্যে একটা নিউট্রনকে সক্রিয় রেখে দুটো নিউট্রনকে নিষ্ক্রিয় করা হয়। ঠিক আছে, যেখানে ওই একটা নিউট্রনকে কি করা হয়? সক্রিয় করা হলো, তাহলে এখান থেকে 3টে নিউট্রন বেরিয়েছিল, সেখান থেকে 3টে নিউট্রনের মধ্যে একটাকে সক্রিয় করা হলো আর এই দুটোকে নিষ্ক্রিয় করা হয়। ফের এখান থেকে 3টে বেরোবে, ঠিক আছে, 3টে বেরোলো, এই 3টে থেকে আবার একটাকে করা হবে আর দুটোকে নিষ্ক্রিয় করা হবে। এইভাবে কি করা হয়? চেন রিয়াকশান বাড়াতে থাকি। যতক্ষণ পর্যন্ত এই চেন রিয়াকশান বা এই নিউক্লিয় ঘটনা নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ মানব কল্যাণ রূপে কাজ করে। এই বিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাবে তখন আর মানব কল্যাণে নয়, মানব ধ্বংসের কারণ হয়। যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পারমাণবিক বোমা, যার আবিষ্কার কর্তা তোমরা জানো ওপেনহাইমার। তিনি যখন আবিষ্কার করেন তিনি তখনও বুঝতে পারেননি কি তিনি পৃথিবীকে কি উপহার নয় কি অভিশাপ তিনি দিতে চলেছেন। এবং যখনই এই পরমাণু বোমার টেস্ট করা হয় তখন তিনি গীতার একটা ভালো কথা বলেছিলেন, কারণ কি তিনি গীতা পাঠ করতেন এবং সংস্কৃতে তার বিশাল জ্ঞান ছিল এবং তিনি সেখানেই বলেছিলেন, ঠিক আছে, মানে সেখানে তিনি আক্ষেপ করেছিলেন আমি পৃথিবী অন্য কিছুতে ধ্বংস না হোক, এই পৃথিবী এই পরমাণু বোমাতে একদিন না একদিন ধ্বংস হবে, বা এই পৃথিবী ধ্বংসের কারণ হবে কি এই অ্যাটমিক বোমা বা অ্যাটমিক পাওয়ার। ঠিক আছে, এবং যার বিস্ফোরক এতটাই ভয়ঙ্কর হয়েছিল তিনি
পুরো অবাক বা হতবাক হয়ে গিয়েছিল। তিনি যতটা আশা করেছিল তার তুলনায় কয়েকশো গুণের বা কয়েক গুণের বেশি এর বিস্ফোরণ হয়েছিল। তখনকার সময় তিনি যে বোমা আবিষ্কার করেছিল সেই বোমার রেঞ্জ আর এখন বোমার রেঞ্জের আকাশ পাতাল তফাৎ। তখন যদি একগুণ ছিল, এখন কয়েকশো গুণের মতো বোমা আমরা তৈরি করে ফেলেছি, যা মানব কল্যাণের জন্য সুবিধাজনক নয়, যা মানব কল্যাণের জন্য খুবই ক্ষতিকারক। ঠিক আছে, এবং অনেক বিজ্ঞানী এবং অনেকের মতে এই পৃথিবী ধ্বংস হবে দুটো কারণে। একটা উল্কাপিণ্ড ফলে বা উল্কাপিণ্ডের যদি পৃথিবীতে ধেয়ে আসে কোনো সময় বড় বড় উল্কাপিণ্ড, তাহলে ধ্বংস হতে পারে। আর একটা ধ্বংস হতে পারে কি, যদি না হয় তাহলে মানুষের বা মানুষ বা বিভিন্ন দেশের এই পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে এই পৃথিবী ধ্বংস হবে। কারণ এই বোমাটা ততটা বেশি গুরুত্বপূর্ণ হতো না যদি এই বোমা থেকে এই রেডিয়েশন অর্থাৎ এই আলফা বিটা এবং গামা কণা নির্গত না হতো। আলফা বিটা এবং গামা কণা খুবই মারাত্মক একটা কণা, যা আমাদের শরীরের একবার যদি কি আলফা বিটা কণা কারো শরীরের মধ্য দিয়ে চলে যায়, তাহলে সেই ব্যক্তি ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মাংসপিণ্ড গলে গলে পড়বে এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে মারা যাবে। এবং কোনো একজন ব্যক্তি যদি, যেখানে পারমাণবিক বোমা যদি বিস্ফোরণ হয়, কোনো একজন ব্যক্তি যদি কয়েক বছর পরেও ওই জায়গার মাটি তুলে একবার জাস্ট হাতে নিয়ে নেয়, তার মৃত্যু অবধারিত। কারণ এই রেডিয়েশান কয়েক লক্ষ প্রায় 4 লক্ষ বছর ধরে এই রেডিয়েশান চলতে থাকে। আর তোমরা এখনও শুনবে জাপানের এখনও পর্যন্ত বিকলাঙ্গ শিশু জন্মায়। তার একটা কারণ হচ্ছে কি, এই আলফা বিটা গামা কণার মধ্যে একটা কণা, যা কোনো মানুষকে অ্যাটাক করার পর যদি সেই মানুষটা কোনো ক্রমে ভাগ্যক্রমে বেঁচে যায়, তাহলে তার ডিএনএর বিভিন্ন অংশগুলোকে নষ্ট করে দেয়। ঠিক আছে, এইভাবে যখন আমরা আলোচনা করব বা বিস্তারিত যখন আলোচনা করব, তখনই আমরা পারমাণবিক নিউক্লিয়াস সম্পর্কে এবং অ্যাটমিক বোম সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের দেব। এখন এই কথাটা আমরা বলছি না, কারণ এটা তোমাদের এই সময়ে শোনার গল্প নয়। তোমাদের কাজ হচ্ছে কি, খুব সুন্দর করে মাধ্যমিকের পরীক্ষাটা দেওয়া, যাতে তোমাদের মাধ্যমিকের নাম্বারগুলো খুব সুন্দরভাবে ওঠে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো, আজকের সেশনের শেষ কোশ্চেন। এরপরের সেশনে আমরা ভর ত্রুটি, ভর বিচ্যুতি, বন্ধন শক্তি এবং আরও কয়েকটা গণিত নিয়ে আলোচনা করব। এই সেশনে আজকে শেষ কোশ্চেন। একটু আগে আমরা জানলাম কি নিউক্লিয়াস বিভাজন কি, কেন স্যার বিভাজন আগে বললাম, কেন সংযোজন পরে বলছি, এর ব্যাখ্যা তোমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী সেশনে পাবে। ঠিক আছে, এখন জেনে নাও নিউক্লিয়াস সংযোজন কি। সংযোগ কথার অর্থ কি, যোগ করা। সেখানে ভারী মৌলের নিউক্লিয়াসকে ভাঙছি, এখানে অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াসকে যুক্ত করার পর ভারী মৌলের নিউক্লিয়াসে রূপান্তরকরণকে বলি আমরা কি, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এটা আরও মারাত্মক, কারণ কি, এখান থেকে নিউক্লিয় বিভাজনের তুলনায় সংযোজন বিক্রিয়ার ফলে আরও বেশি পরিমাণ কি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। এই জন্য এই বিক্রিয়া আরও ভয়ঙ্কর, এবং এই বিক্রিয়াটা আমাদের সূর্যে প্রতিনিয়ত হয়ে চলেছে, এবং সূর্যের যে তাপ শক্তি আমরা পাচ্ছি বা আলো শক্তি পাচ্ছি, তার একমাত্র উৎস হচ্ছে কি নিউক্লিয় সংযোজন। এই কোশ্চেনটা তোমাদের প্রশ্নে বলে দেয়। আমাদের সূর্যে সংঘটিত নিউক্লিয় বিক্রিয়াটার নাম কি, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তাহলে নিউক্লিয় সংযোজন কাকে বলা হয়, দুটো হালকা মৌলের নিউক্লিয়াসকে জুড়ে একটা ভারী মৌলের নিউক্লিয়াসে পরিণত করার ঘটনাকে আমরা বলি কি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তাহলে কি লিখব, একাধিক হালকা মৌলের নিউক্লিয়াস, একাধিক হালকা মৌলের নিউক্লিয়াসকে একসঙ্গে জুড়ে ভারী মৌলের নিউক্লিয়াসে রূপান্তর করার ঘটনাকে কি হবে, বা ভারী মৌলের নিউক্লিয়াসে পরিণত করার ঘটনাকে বলা হয় কি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় সংযোজনে তার তুলনায় বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়, এবং
এই শক্তি তখনই পরিণত হবে বা তখনই উৎপন্ন হবে এই নিউক্লিয় বিভাজন সংযোজন করার সময়, যেহেতু একটা ছোট মৌলের নিউক্লিয়াসকে একসাথে জোটবদ্ধ করছি, নিউক্লিয়াসে থাকা নিউট্রনগুলো একসঙ্গে জুড়তে চায় না, তাহলে তাদের জোর করে জোড়ানো হয়। তাহলে এই জোর করানোর ফলে কোনো কাউকে কিছু মানাতে হলে, জোর করে মানাতে হলে বল প্রয়োগ করতে হয়। তেমনই দুটো হালকা মৌলের নিউক্লিয়াসকেও জুড়তে হলেও অনেক পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এই শক্তির পরিমাণের উৎস হচ্ছে কি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এই জন্য প্রশ্ন বলে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন কেন করতে হয়? কারণ নিউক্লিয় সংযোজনের জন্য উৎপন্ন শক্তির বা প্রয়োজনীয় শক্তির উৎসই হচ্ছে কি নিউক্লিয় বিভাজন। ক্লিয়ার হলো? তাহলে আমরা নিউক্লিয় বিভাজনের একটা বিক্রিয়া দেখে নিই। যে হাইড্রোজেন 2O1 এবং হাইড্রোজেন 2O1 অর্থাৎ ডয়টোরিয়ামকে আমরা যুক্ত করি, এই দুটো হালকা মৌলের নিউক্লিয়াস, ঠিক আছে, যুক্ত করে কি উৎপন্ন হবে? হিলিয়াম 3 উৎপন্ন হয় এবং একটা নিউট্রন উৎপন্ন হয়, এবং শক্তি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, দেখো দুটো হালকা মৌলের নিউক্লিয়াসকে একটা ভারী মৌলের নিউক্লিয়াস বানিয়েছি। ভারী কি করে বুঝবো? দেখো এখানে ভর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ভর সংখ্যা বৃদ্ধির ফলে এখানে নিউট্রন এবং প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে নিউক্লিয়াসটা ভারী হয়ে যায়। ঠিক আছে, এই ভারী নিউক্লিয়াস করার ঘটনাকে আমরা কি বলি? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, যার ফলে উৎপন্ন শক্তির পরিমাণ নিউক্লিয় বিভাজনের থেকেও বেশি। আশা করব ক্লিয়ার। আশা করব নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় তোমাদের কোনোরূপ অসুবিধা নেই। ঠিক আছে, আর যদি বলে সূর্যে সংঘটিত একটা রাসায়নিক বিক্রিয়া দাও, আমাদের নিউক্লিয় সংযোজন বিক্রিয়া দাও, তাহলে তোমরা এটাও লিখতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? চলো আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। যারা আমাদের সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে পরবর্তী সেশনে। ততক্ষণ ভালো এবং সুস্থ থেকো। আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।